where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8-এর আরেকটা ইতিহাস ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারটা পড়ছি। এর আগের দিন আমরা বক্সারের যুদ্ধের ফলাফল, দ্বৈত শাসন ব্যবস্থা এবং দ্বৈত শাসন ব্যবস্থার একটা কুফল ৭৬-এর মন্বন্তর সম্পর্কে জেনেছি। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই শেষের অংশটুকুতে এসেছি। এই জায়গাটা একটু অন্যরকম, মানে এতক্ষণ আমরা যে অংশটা আলোচনা করলাম তাতে দেখলাম যে কেমন করে ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে নিজেদের রাজনৈতিক ক্ষমতাটা আস্তে আস্তে বাড়িয়ে তুলেছিল। প্রথমে পলাশির যুদ্ধ দিয়ে জিতলো, তারপরে বক্সারের পলাশির যুদ্ধে জেতার পর তারা রাজনৈতিক ক্ষমতা পেল, তারপরে বক্সারের যুদ্ধে জয়লাভ করলো ইংরেজ কোম্পানি, তখন রাজনীতির পাশাপাশি কি অর্থনৈতিক ক্ষমতাটাও পেল। মানে বাংলাদেশ মোটামুটিভাবে ব্রিটিশদের হাতে চলে এসেছে। যদিও তখন বাংলায় কিন্তু নবাব আর নেই, কারণ যখন ১৭৭২ সাল হয় তখন ১৭৭৬-এর মন্বন্তরের পরে বাংলাদেশে কোম্পানি শাসনের এই কুফল, মানে এত শোষণ করছে কোম্পানি, এত রাজস্ব কেড়ে নিচ্ছে, যা ফসল উৎপন্ন হচ্ছে নিয়ে নিচ্ছে, মানে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে এর আগের দিন আমরা বললাম যে গোটা বাংলাদেশে যত জনসংখ্যা তার 1/3 মানুষ শুধু মারা গেলেন না খেতে পেয়ে। সাংঘাতিক মন্বন্তর, সাংঘাতিক, মানে প্রচুর মানুষ, রাস্তায় রাস্তায় খালি মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, সেই মৃতদেহগুলোকে সৎকার করারও কোনো লোক নেই, মানে বাংলাদেশ একদম ছাড়খাড়। তো এই ঘটনাটা ব্রিটেনে কাউন্সিলে গিয়ে খবরটা পৌঁছলো, কারণ তখন অবধি তো ইংরেজ যারা আসছে বাংলাদেশে তারা তো সব কোম্পানির লোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানির লোক, কোম্পানিটা তো ইংল্যান্ডের, তাহলে ওইখানে কোম্পানির যারা ধরো বড় বড় অফিসার, বড় বড় যারা আর কি লিডার কোম্পানির বা ব্রিটিশ সরকার, এরা সব মিলে তখন আলোচনা করলো যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো ব্যবসা করতে পাঠানো হয়েছিল ভারতবর্ষে, তো এরা ভারতবর্ষে গিয়ে কী এমন করলো, যদি বাংলাদেশের এতগুলো মানুষ যদি না খেতে পেয়ে মারাই যায় তাহলে তো আর এদের থেকে খাজনা রাজস্ব কিছুই পাওয়া যাবে না, তো এমন কি শুরু করে দিল এরা। তো এই কি শুরু করে দিল, এই কারণটা খোঁজা শুরু হলো। তখন ইংরেজ প্রশাসক বা ইংরেজ ধরো প্রধানমন্ত্রী বলো বা সেই সময় কাউন্সিলের যারা মেম্বার তারা বলো বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বড় বড় অফিসার বলো, একটা কোম্পানির অনেক বড় বড় অফিসার হয়তো, এরা সব মিলে তখন বলল যে শুধুমাত্র কোম্পানিকে এরকমভাবে ছেড়ে রাখা যাবে না, কোম্পানির হয়ে একজনকে ভারতবর্ষে পাঠানো হবে। মানে কোম্পানি যেমন ব্যবসা বাণিজ্য করছে, যা করছে না করছে ঠিক আছে, এবার একজন ব্যক্তিকে পাঠানো হবে
যার কাজ হবে ওই কোম্পানির কাজকর্মগুলোকে দেখা এবং কোম্পানি কোথায় ঠিক করছে, কোথায় ভুল করছে, কোথায় কি করছে, এই সমস্ত খোঁজ খবরগুলো সরাসরি ব্রিটেনে পৌঁছানো। এই যাকে পাঠানো হলো তিনি হলেন গভর্নর জেনারেল। প্রথম 1772 সালে বাংলার গভর্নর জেনারেল হয়ে আসলেন ওয়ারেন হেস্টিংস। বাংলায় আর তখন নবাব পদটা নেই। বোঝা গেল? ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে এলেন। বেশ, গভর্নর কিন্তু রাজা নন, গভর্নর কিন্তু নবাবও নন। গভর্নর কে? গভর্নর হচ্ছেন একজন ব্রিটিশ আধিকারিক। আধিকারিক মানে কোম্পানির যে কর্মচারী, এরা তো কর্মচারী, আর গভর্নর হচ্ছেন এদের থেকে উঁচু পদের। তিনি নজর রাখবেন যে কোম্পানি কি কাজ করছে, কেমনভাবে করছে, কোথায় রাজ্য শাসন কেমনভাবে করছে, কোথায় বেশি রাজস্ব নিচ্ছে, কোথায় কম না, এই সমস্ত কোম্পানির সমস্ত কাজকর্মগুলোকে দেখে ঠিকঠাক রাখবেন। মানে একবার মন্বন্তর হয়েছে, এই রকম মন্বন্তর যদি আবার হয় তাহলে তো গোটা দেশ ছারখার হয়ে যাবে। তাহলে যে উদ্দেশ্যে ব্যবসা করতে আসা সেইখানকার সব মানুষগুলো যদি মরেই যায় না খেতে পেয়ে, তাহলে তো আর ব্যবসা করা যাবে না। কারণ ওরা তো ব্যবসা করতে আসছে, ওরা তো আর ফসল উৎপন্ন করছে না। বোঝা গেল? তো এই জায়গাটাতে আমরা বাংলাকে এই মুহূর্তে ছেড়ে রাখলাম। মোটামুটিভাবে দেখা গেল যে বাংলাদেশ ব্রিটিশদের হাতে চলে এসেছে। এইবার আমরা একটা অন্য দিকে যাব। দেখবে তোমাদের বইতে আছে ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা। রেসিডেন্স এই শব্দটা নতুন। রেসিডেন্স কথাটার মানেটা কি দেখো, এই যে রেসিডেন্স, রেসিডেন্স কথাটার মানে কি বলো তো? মনে করো যেই জায়গাতে ব্রিটিশরা যুদ্ধ করে জয়লাভ করছে, যেমন ধরো বাংলা বলতে পারি, বা যেমন ধরো অযোধ্যা বলতে পারি। এই অযোধ্যার রাজাও তো, নবাবও তো হেরে গেছিলেন বক্সারের যুদ্ধে, আগের দিন আমরা জানলাম। তো এই যে জায়গাগুলোতে ব্রিটিশ কোম্পানি যুদ্ধে জিতে যাচ্ছে, সেখানকার রাজা বা নবাবকে হারিয়ে, সেই রাজদরবারে কোম্পানি একজন ইংরেজ প্রতিনিধিকে রাখছেন। প্রতিনিধি, বুঝলে? মনে করো আমি হচ্ছি, মানে আমরা হচ্ছি সবাই কোম্পানির লোক, আমরা কাজকর্ম করতে এসেছি। তার মধ্যে আমি বললাম যে তোমার দায়িত্ব হলো আজকে থেকে বাংলার রাজসভাতে গিয়ে বসে থাকা। মানে রাজসভায় রাজা বসে থাকেন, নবাব বসে থাকেন, এবং তার চারপাশ দিয়ে কি মন্ত্রী, সেনাপতি, এরা সব বসে থাকেন। তার মধ্যে একটা চেয়ারে একজন ব্রিটিশ আধিকারিক বসে থাকবেন। যিনি থাকবেন তিনি হচ্ছেন রেসিডেন্ট। রেসিডেন্ট, হ্যাঁ, ডেন্স না, রেসিডেন্ট। তিনি হলেন ব্রিটিশ রেসিডেন্ট। ঠিক আছে? মানে ব্রিটিশ রেসিডেন্ট হচ্ছেন একজন প্রতিনিধি যিনি কোম্পানির হয়ে রাজার রাজসভায় উপস্থিত থাকবেন। ঠিক আছে? রেসিডেন্ট। এবার এই রেসিডেন্টের কাজ কি? এই রেসিডেন্টের কাজ হচ্ছে, কোম্পানি বলল যে এই রেসিডেন্ট কেন থাকবে রাজসভায় বসে, যেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্ত কথাগুলো ওই রেসিডেন্টের মারফত ওই নবাবের কাছে পৌঁছানো যায়। মানে কোম্পানি রেসিডেন্টকে বলবে, রেসিডেন্ট সেটা নবাবকে বলবে, বা নবাব রেসিডেন্টকে বলবে, রেসিডেন্ট সেটা কোম্পানিকে বলবে। মানে রেসিডেন্ট এই মাঝখানের কাজটা করবে। কিন্তু আসলে অসুবিধাটা হলো কোথায় দেখো, মনে করো একজন নবাব যে যুদ্ধে ইংরেজদের কাছে হেরে গেছেন, তার মানে ইংরেজদের সাথে তার সম্পর্কটা যে ভালো নেই এটা তো বোঝাই যাবে। এবার রাজা তার রাজ্য পরিচালনা সংক্রান্ত যা কিছু আলোচনা কোথায় করবে? রাজসভায় করবে। কিন্তু সেই রাজসভাতেই একজন ইংরেজ বসে আছে, সে তো সব শুনছে, সে সব দেখছে। তার মানে কি, রাজা বা নবাব ব্রিটিশের সম্পর্কে বা ব্রিটিশের বিরুদ্ধে কোনো কথা রাজসভায় আলোচনা করতে পারছেন না। কেন? কারণ সব তো শুনছে, শুনে সব ফট করে আবার কোম্পানিকে গিয়ে বলে দেবে। আবার যদি আরেকটা যুদ্ধ হয়, একবার তো হেরেই গেছেন যুদ্ধে। মানে বুঝতে পারলে, রাজার রাজসভায় যদি বাইরের একজন লোক বসে থাকেন, তাহলে সেটা রাজার পক্ষে কিন্তু স্বাধীনভাবে আলোচনা করা, তার দেশের সমস্যা, রাজ্যের সমস্যা একটা বাইরের লোকের সামনে আলোচনা করা, এটা কিন্তু খুব অসুবিধে হয়ে পড়ে। আর রাজা যেন স্বাধীনভাবে এই আলোচনাগুলো করতে না পারেন, তার উদ্দেশ্য নিয়েই কিন্তু কোম্পানি ওই রেসিডেন্টকে ওখানে বসিয়ে রেখেছেন। বুঝেছো? মানে রেসিডেন্টের কাজটা হচ্ছে নজরদারি চালানো, কি করছে, কি আলোচনা হচ্ছে, কোথায় কি কথা হচ্ছে, রাজা মনে মনে কি পরিকল্পনা করছেন, সব সেইগুলো রেসিডেন্ট নজরে রাখছেন। এই হলো তার মানে কি, রেসিডেন্ট একজন উপস্থিত থাকার মানে হচ্ছে রাজার কিন্তু স্বাধীনতাটা কমে গেল।
যদিও যে সময়ের কথা আমরা আলোচনা করছি তখন বাংলার নবাবই বলো বা অযোধ্যার নবাবই বলো, কারোরই স্বাধীনতা বলতে কিছুই বাকি ছিল না। তবু যদি কখনো নবাব ভাবেন যে একবার যুদ্ধে হেরে গেছি আর একবার একটু তৈরি হয়ে নামি ইংরেজদের সাথে যুদ্ধে, সেই আলোচনাটাও করার জায়গা নেই, বুঝলে? প্রথম থেকে শেষ অবধি সব শুনছে সেই রেসিডেন্ট বসে বসে, এই রকম হচ্ছে অবস্থা। প্রথম দিকে এই রেসিডেন্ট যারা, এরা ওই রাজসভায় বসে থাকতেন আর শুনছেন, সব কিছু বুঝতে পারছেন, কাজ করছেন, এইরকমভাবে নজরদারি করছেন। লর্ড ওয়েলেসলির পর থেকে, লর্ড ওয়েলেসলি কি, তিনিও হচ্ছেন গভর্নর। লর্ড ওয়েলেসলির পর থেকে, মানে আমরা যেমন হেস্টিংসের কথা বললাম না, যিনি বাংলার গভর্নর হয়ে এসেছিলেন, পরবর্তীকালে গভর্নর জেনারেল হয়েছিলেন, এই ওয়েলেসলি হচ্ছেন আর একজন গভর্নর জেনারেলের কথা। এই লর্ড ওয়েলেসলির পর থেকে বা তার সময় থেকে এই যে রেসিডেন্ট যারা, এরা কোম্পানিকে চাপ দিতে লাগলো যে আর এই পরোক্ষ শাসন, মানে কি, এই যে কোম্পানি বসে থাকছে, কোম্পানির লোক যে বসে থাকছে, সে সমস্ত কিছু শুনছে, নজর দিচ্ছে, আলোচনা করছে, এই যে এই সমস্তগুলো কাজকর্ম করছে, এটা মানে কি নবাবের ওপরে একটা পরোক্ষ নিয়ন্ত্রণ থাকছে। তো এই ওয়েলেসলির পর থেকে এই রেসিডেন্টরা কোম্পানিকে বা গভর্নরকে বলতে লাগলেন যে আর এই পরোক্ষভাবে ওরকম বসে থেকে লাভ নেই, সরাসরি কোম্পানি কোনো একটা রাজ্যকে নিজেদের শাসনের মধ্যে নিয়ে আসুক, মানে এক কথায় কোম্পানি রাজা হয়ে যাক। এখনো অবধি কোম্পানি কিন্তু সরাসরি রাজা হয়নি, সবই আছে ক্ষমতা হাতে, কিন্তু সিংহাসনে একজনকে বসিয়ে রেখেছেন। এখন রেসিডেন্টরা বলতে লাগলেন, কোম্পানিকে চাপ দিতে লাগলেন যে সরাসরি রাজ্যগুলো দখল করে নিই আমরা, আর ওই রাজা টাজাকে বসিয়ে রেখে লাভ নেই, আমাদের মতো আমাদের নিয়ম অনুযায়ী আমরাই শাসন করব। এবার কেন, হঠাৎ করে কেন রেসিডেন্টদের মনে হলো যে এরকম সরাসরিভাবে রাজ্যগুলোকে নিজেদের অধীনে নেওয়া দরকার? কেন মনে হলো? দুটো কারণ। এক নম্বর কারণ, দেখো, ইংরেজরা যখন আমাদের দেশে বণিক হয়ে এলো, তখন কিন্তু তাদের মাথাতে রাজ্য বিস্তার করব, রাজা হব, এরকম কোনো চিন্তাভাবনা ছিল না। ব্যবসা করব, কতটা পরিমাণে লাভ পাচ্ছি আর সেই লাভ নিয়ে আমি কত লাভ করতে পারি, এইরকমই একটা পরিকল্পনা ছিল। কিন্তু ইংরেজরা আমাদের দেশে এসে দেখলো যে আমাদের দেশের যে দেশীয় শক্তিগুলো, মানে রাজাগুলো, তাদের কারোর সাথে কারোর মিল নেই। একজন রাজা বা একজন নবাব, আমি রাজা হিসাবে বলে যাচ্ছি, সেটা নবাব হতে পারেন, হ্যাঁ, তো একজন রাজা বা একজন নবাব সবসময়ই পাশের রাজ্যের যিনি রাজা বা নবাব তাকে সন্দেহের চোখে দেখছেন, তাকে বিশ্বাস করতে পারছেন না, এবং তার সাথে যুদ্ধের একটা পরিকল্পনা করে রাখছেন। সবার অবস্থাটা হচ্ছে এই। এবার ইংরেজরা যখন ভারতবর্ষে এলো, ইংরেজরা তো যুদ্ধবিদ্যায় বলো ভারতবাসীদের থেকে অনেক উন্নত, কামান টামান বন্দুক টন্দুক ওদের কাছে অনেক উন্নত আছে। এবার দেশীয় রাজশক্তিগুলো, মানে দেশের রাজারা আর কি, যত ছোট 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 রাজা আছে, তারা এই ইংরেজদেরকেও একটা রাজনৈতিক শক্তি হিসাবে ভাবতে শুরু করলো। ভাবো, মানে ইংরেজরা যে রাজনৈতিক শক্তি, মানে ইংরেজরাও যে একজন রাজার মতো শক্তি রাখে বা ক্ষমতা রাখে, এটা কিন্তু দেশের রাজারাই ইংরেজদের মাথায় ঢুকিয়েছে যে এও একজন রাজনৈতিক শক্তি। এবার তার জন্য রাজারা কি করতো বলো তো, এবং ইংরেজরা হচ্ছে রাজনৈতিক শক্তি এবং তাদের কাছে অস্ত্রশস্ত্রগুলো খুব আধুনিক উন্নত। এবার তার জন্য তারা কি করতো, ধরো একজন রাজা, সে তার পাশের রাজাটার সাথে যুদ্ধ করবে, ইংরেজকে কি করলো, সাথে নিয়ে নিল, নিয়ে পাশের রাজাটাকে যুদ্ধ করে হারিয়ে দিল। এবার ইংরেজরা দেখছে বা কোম্পানি দেখছে, এ তো ভারী মজা, এই দেশের লোকেদের নিজেদের মধ্যেই মিল নেই, মাঝখান থেকে আমাকে সাহায্য করে, আমার সাহায্য নিয়ে এক রাজা আর এক রাজার বিরুদ্ধে লড়াই করছে, যুদ্ধ করছে। তার মানে কি বলো তো, ধরো দেশে 10 জন রাজা আছে, ইংরেজরা এলো, কেউ কিন্তু একবারও ভাবছে না যে এই 10 জন আমরা তো ভারতীয়, নিজেদের মধ্যে মারামারি করছি, নিজেদের শক্তিগুলো নষ্ট হচ্ছে, বাইরে থেকে যে আসলো তার শক্তিটা বেড়ে যাচ্ছে, আমাদের 10 জনের কমন শত্রু হচ্ছে ইংরেজরা, এটা তখন কেউ বুঝতে পারেনি, বুঝেছো? এরা কি করতে লাগলো, প্রয়োজনে ইংরেজদের সাথে জোট বেঁধে বেঁধে আর একজন রাজাকে হারাতে শুরু করলো। এতে কি হচ্ছে, ইংরেজদের শক্তি বলো, ইংরেজদের আত্মবিশ্বাস বলো, সবই বাড়তে শুরু করলো। আমি যদি বুঝতে পারি যে আমাকে ছাড়া তোমার চলবে না, তাহলে আমি কি করব, তোমার উপরে একটা ক্ষমতা দেখাতে চাইবো,
যে তুমি যদি কিছু বলো আমি তোমাকে কিন্তু সাহায্য করব না। আর দেশীয় রাজারা ইংরেজদের যে রূপটা সেটা কিন্তু চিনতে পারেনি। পাশের রাজাটাকে ভাবছে খারাপ, একে যুদ্ধ করে হারাতে হবে, কিন্তু আসল শত্রু বা আসল অপরিচিত যে বাইরের ইংরেজরা, এইটা বুঝতে পারেনি। এই দেশীয় রাজারা ইংরেজদেরকেও নিজেদের ঝামেলার মধ্যে টেনে ঢুকিয়ে দিল। ইংরেজরা সেটা দারুণ সুযোগ নিয়ে নিল। নিজেদের ভেতরে গোলমাল থাকলে বাইরের শত্রু কিন্তু খুব সহজেই আক্রমণ করতে পারে, কারণ নিজেদের মধ্যে মিল নেই তো। 10 জন রাজা মিলে ইংরেজদের যদি ঠেকাতো, যেমন আমাদের মুর্শিদ কুলি খাঁ চেয়েছিলেন, যেমন আলীবর্দী খাঁ করেছিলেন, সেই রকম যদি 10 জন রাজা মিলে ওদেরকে একটা থামাতে চাইতো একটা জায়গাতে, তাহলে ইংরেজরা কিন্তু এত তাড়াতাড়ি রাজনৈতিক ক্ষমতাটা নিতে পারতো না, বা ভাবতেও পারতো না যে আমি রাজা হতে পারি। কিন্তু দেশীয় রাজারাই নিজেদের ঝামেলার মধ্যে ইংরেজদেরকে টেনে ঢোকালো। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে, আমরা জানি, আমরা 9-এ পড়েছি যে 1780-র পর থেকে ইংল্যান্ডে কি হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল। এবার শিল্প বিপ্লবের জন্য 2টো জিনিস খুব দরকার। 1 দরকার কাঁচামাল, আর 2 দরকার কি? বাজার, মানে যেখানে বিক্রি করা হবে জিনিসপত্রগুলো। এবার ভারতবর্ষ হচ্ছে একটা বিরাট বড় দেশ, কাঁচামালের কোনো অভাব নেই, বুঝলে? আর লোকজন সংখ্যাও প্রচুর, দেশে কোনো শিল্প নেই, তার মানে কি? চাহিদা আছে প্রচুর। ইংরেজরা ভাবলো যে এই ভারতবর্ষে যদি আমরা পাকাপাকিভাবে কিছু ক্ষমতা তৈরি করে দিতে পারি, তাহলে আমরা কাঁচামাল আদায়ের জন্য আর নিজেদের ইংল্যান্ডে তৈরি জিনিসপত্র বিক্রির জন্য, মূলত বস্ত্র বিক্রির জন্য একটা স্থায়ী বাজার আমরা পেয়ে যাব। তাহলে ভারতে আমরা একটা ক্ষমতা, নিজেদের একটা স্থায়ী পাকা ক্ষমতা করি। পাকা ক্ষমতা কেন করি? যেন আবার কোনো রাজা ইংরেজদেরকে সরাতে না পারে, মানে একদম নিজেদের একদম স্থায়ী একটা জায়গা করে নি। আর দেশের লোকদের নিজেদের মধ্যে তো মিল নেই। এই 2টো কারণ ইংরেজরা আমাদের রাজনীতির মধ্যে ঢুকে পড়লো। এইবার এই ঢুকে পড়ার পদ্ধতিটা কি হলো, কেমন ভাবে ঢুকে পড়লো, এই জায়গাটা আমরা এখানে আলোচনা করব। আমরা 2টো নীতি বা পলিসি সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, একটা হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। এই নীতি 2টো তোমরা জানবে কে করেছিলেন, আর নীতিগুলোর মূল কথা কি ছিল, আর এই নীতিগুলো কিভাবে প্রয়োগ হয়েছিল, এইটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, প্রথম আমরা কি বললাম? অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে এই রেসিডেন্ট কথাটা মুছে দিচ্ছি। রেসিডেন্ট মানে হচ্ছে কি? ইংরেজ প্রতিনিধি, যিনি কিনা রাজসভায় থেকে রাজার নবাবের সমস্ত কাজকর্মগুলো দেখতেন। ঠিক আছে, এইবার আমরা আসলাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতিতে। দেখো এই জায়গাটা ভালো করে লেখো, অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক তার মানে কি? অধীনতা মেনে নিচ্ছি, মানে পরাধীন, তাই তো? বা কারোর আমি আদেশ মেনে চলছি, অধীনে চলে গেলাম। অধীনতামূলক মানে কি? যা আমাকে অধীনে করে দিচ্ছে। মিত্রতা, মিত্রতা মানে কি? বন্ধুত্ব। তার মানে অধীনতামূলক মিত্রতা নীতি কথাটার অর্থ হচ্ছে এমন কোনো একটা বন্ধুত্ব যা আমাকে অধীনে করে রাখছে। বুঝতে পারলে কথাটা? এবার আমরা এটাকে ভাঙছি। প্রথমে বলি যে এই অধীনতামূলক মিত্রতা নীতিটার উদ্ভাবক কে? লর্ড ওয়েলেসলি। এই নামটা কিন্তু তোমাকে জানতে হবে, লর্ড ওয়েলেসলি। (1798 সাল লর্ড ওয়েলেসলি, তিনি হচ্ছেন আমাদের গভর্নর জেনারেল। তিনি অধীনতামূলক মিত্রতা নীতি নামে একটা নতুন নীতি দেশীয় রাজাদের সামনে রাখলেন। এইবার নীতিটা কি? অধীনতামূলক কথাটার মানে বুঝলে? যে এমন এক বন্ধুত্ব, এমন এক মিত্রতা যা আমাকে অধীনে করে রাখবে। ঠিক আছে, এইবার এটার মানেটা কি? আমি এটা মুছে দিচ্ছি। বেশ, এইবার অধীনতামূলক মিত্রতা নীতিতে কি বলা হলো? 1, প্রথম হচ্ছে
কোম্পানি কোম্পানি যে মানে যে দেশীয় রাজা এই নীতিটা গ্রহণ করবে, মানে কাগজে সই করবে যে আমি আজ থেকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিলাম, কাগজে সই করবে যে রাজা, সেই রাজার দায়িত্ব হচ্ছে কোম্পানির। কি দায়িত্ব? কোম্পানি সেই রাজা মানে কোন রাজা বলো তো? যেই রাজা এই মিত্রতা নীতিটা মেনে নিয়েছেন। মেনে মানে মুখে না, খাতায় কলমে লেখা হয়ে গেছে একবারে, ঠিক আছে? সেই রাজাকে বা সেই শাসককে বলছি, রাজা হোক বা শাসক হোক যিনি হন, সেই শাসককে অভ্যন্তরীণ মানে কি? রাজ্যের ভেতরের বা বাইরের সব আক্রমণ থেকে রক্ষা করবে। আক্রমণ থেকে রক্ষা করবে। দেখো কি বললাম, যেই রাজা এই নীতিটা মেনে নেবেন তাকে, তার রাজ্যের ভেতর যদি কোনো গন্ডগোল হয় সেই গন্ডগোল থেকে বাঁচাবে কে? কোম্পানি। যদি সেই রাজাকে অন্য কোনো শাসক, অন্য কোনো রাজা আক্রমণ করে তাকে বাঁচাবে কে? কোম্পানি। খুব ভালো জিনিস। তার বিনিময়ে রাজাকে কি করতে হবে? সেই রাজাকে দেখো 1 নম্বর, তার বিনিময়ে রাজাকে কি করতে হবে আমরা এই জায়গাটাতে লিখি। 1 নম্বর, রাজাকে কি করতে হবে? রাজাকে তার রাজসভায় একজন রেসিডেন্ট রাখতে হবে। যে কথাটা আমরা আগে পড়লাম, একজন রেসিডেন্ট থাকবে হচ্ছে রাজার রাজসভায়, যে সব রাজার কাজগুলো সব দেখবে, কি করছে না করছে এই সমস্ত রেসিডেন্ট রাখতে হবে। 2 নম্বর কি করতে হবে? 2 নম্বর হচ্ছে সেই রাজ্যে একদল ব্রিটিশ সেনা থাকবে। একদল ব্রিটিশ সেনা থাকবে। ওই সেনারাই তো যুদ্ধ করবে, বুঝলে? কোম্পানি একদল সেনা দিয়ে দিবে সেই রাজাকে। 3, ওই সেনাদের ব্যয় বহনের জন্য নির্দিষ্ট টাকা বা কোনো একটা অঞ্চল রাজা কোম্পানিকে দেবে। তার মানে কি? একদল ব্রিটিশ সেনা থাকবে যারা যুদ্ধ করবে রাজার হয়ে, বুঝলে তো? আর এই ব্রিটিশ সেনাদের তো খাওয়া দাওয়ার খরচ আছে, তাদের বেতন আছে, তাদের অস্ত্র পোশাক, তাদের ঘোড়া টোড়া, এই সমস্ত খরচ খরচা আছে। তাহলে ওই খরচ খরচাগুলোর দায়িত্ব কে নেবে? ওই রাজা নেবে। আর সেই রাজা এবার নেবে বললেই হবে না, তার জন্য একটা নির্দিষ্ট টাকা আগে কোম্পানিকে বুঝিয়ে দিতে হবে, অথবা রাজ্যের একটা অংশ ছেড়ে দিতে হবে যেখান থেকে ওই সেনাগুলোর খরচ খরচা চলবে। বুঝতে পারলে? আর কি? কোম্পানির অনুমতি ছাড়া সেই রাজা কারোর সাথে না যুদ্ধ করতে পারবে না বন্ধুত্ব করতে পারবে। মানে কার সাথে আমি যুদ্ধ করব, কার সাথে আমি মিত্রতা করব, সব ঠিক করে দেবে কে? কোম্পানি। ঠিক আছে, আমি 3 নম্বর পয়েন্টটা এখানে লিখলাম, এইখানে 4 নম্বর পয়েন্টটা লিখছি। বেশি নিচে লিখলে তোমরা দেখতে পাবে না। 3 নম্বর পয়েন্টটা বুঝলে তো? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কোনো যুদ্ধ বা কোনো মিত্রতা কোনোটাই, কাটা দিয়ে রাখলাম, তার মানে কোনোটাই করতে পারবে না। কি বললাম কথাটা? দেশীয় রাজা তিনি কারোর সাথে যুদ্ধও করতে পারবেন না, কারোর সাথে মিত্রতাও করতে পারবেন না। পারবেন যদি কোম্পানি তাকে অনুমতি দেয়। বুঝতে পারলে? আর শেষ পয়েন্টটা কি? শেষ পয়েন্টটা হচ্ছে ব্রিটিশ বাদে বাকি সব ইউরোপীয়দের কি করতে হবে? বহিষ্কার করতে হবে। মানে বোঝো যে ওই রাজ্যে তাহলে শুধু ইউরোপীয় বলতে কারা থাকবে? ইংরেজরা, আর কেউ থাকবে না। ফরাসিকে রাখা যাবে না, পর্তুগিজকে রাখা যাবে না, ওলন্দাজকে, সবকে তাড়িয়ে দিতে হবে।
তাহলে আবার আমরা আলোচনা করি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি নামে একটা নতুন নীতি চালু করেন। যে দেশীয় রাজা এই নীতিটাতে স্বাক্ষর করবেন বা এই নীতিটা মেনে নেবেন, সেই শাসককে অভ্যন্তরীণ এবং বাইরের সব আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব নেবে কে? কোম্পানি। হলো বিনিময়ে সেই দেশীয় রাজাকে তার রাজসভায় একজন রেসিডেন্ট রাখতে হবে, ব্রিটিশ একদল সেনা তার রাজ্যে থাকবে এবং সেই সেনা দলের ব্যয় বহন করার জন্য সেই রাজাকে নির্দিষ্ট পরিমাণ টাকা, কত টাকা সেটাও কোম্পানি বলে দেবে যে আমি 50 জন সেনা দিচ্ছি, তার জন্য তুমি আমাকে এত টাকা দেবে, বুঝলে? নির্দিষ্ট পরিমাণ টাকা বা রাজ্যের একটা অংশ ছেড়ে দিতে হবে, দেশীয় রাজাকে দিয়ে দিতে হবে কোম্পানিকে, যেহেতু সেনা দিয়ে উপকার করছে। ঠিক আছে, আর কি করবে? সেই দেশীয় রাজা অন্য কোনো দেশীয় রাজার সাথে যুদ্ধও করতে পারবেন না, মিত্রতাও যুদ্ধ করতে না পারুক, বন্ধুত্বও করতে দেবে না। বুঝতে পেরেছো? আর কি, সেই রাজ্য থেকে, মানে যিনি শাসন মেনে নিয়েছেন নীতিটা, সেই রাজ্য থেকে ব্রিটিশ বাদ দিয়ে বাকি সব ইউরোপীয়দেরকে তাড়াতে হবে, কাউকে রাখা চলবে না, শুধু ইংরেজ থাকবে। তাহলে বলো, এইগুলো শর্ত মেনে নিয়ে কোনো রাজা যদি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন, তারপরে তার কি কোনো স্বাধীনতা বাকি থাকে? থাকে না। তিনি কার সাথে যুদ্ধ করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, কি করবেন, কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারবেন না। সব সময় একজন লোক তার রাজসভায় বসে আছে তার কাজকর্মগুলো দেখার জন্য, একদল ব্রিটিশ সেনা তারই রাজ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের ব্যয় বহনের জন্য রাজাকে একটা যুদ্ধ হোক না হোক তারা তো আছে, সেই কারণে তাদের জন্য একটা বিরাট পরিমাণ টাকা দিয়ে দিতে হচ্ছে বা একটা অঞ্চল ছেড়ে দিতে হচ্ছে। তার মানে কি, তো এইগুলো করার পরে তার মানে কি, রাজা কেবলমাত্র রাজা হয়ে সিংহাসনে বসেই রইলেন, রাজার নিজের আর কোনো ক্ষমতাও থাকলো না, রাজার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আর কি রাজার, বা রাজার যে দায়িত্ব, কিছুই নাই। রাজার দায়িত্ব শুধু ব্রিটিশদেরকে দেখে রাখা, খুশি রাখা। এই হলো অধীনতামূলক মিত্রতা নীতি। তার মানে নীতিটা তো দেশীয় রাজাদের জন্য ভালো নয়, নয় তো? কিন্তু এই নীতি গ্রহণ করেছিল প্রথম কে বলো? হায়দ্রাবাদের নিজাম। আমরা জানি যে হায়দ্রাবাদের শাসক তারা কি নিজাম নামে পরিচিত, আমরা রাজা বলবো না হায়দ্রাবাদের ক্ষেত্রে, আমরা বলবো হায়দ্রাবাদের নিজাম। নিজাম এই যে 1798-তে তো নীতিটা, 1798-তেই নিজাম প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন। তার মানে কি বলবে, নিজাম খুব দৃঢ় রাজা ছিলেন, বা নিজাম, এই নিজাম কিন্তু ওই মীর কামারউদ্দিন চিনকুলিজ খাঁ যার কথা আমরা পড়েছি সেই নিজাম নন। এখন আমরা যে নিজাম এই অধীনতা, আচ্ছা এটা মুছে দিই, যে নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলেন, প্রথম গ্রহণ করলেন দেশের মধ্যে, সেই নিজামের নাম হচ্ছে দ্বিতীয় আসফ ঝা। দ্বিতীয় আসফ ঝা, আসফ ঝাও উদাহরণ নাম, দ্বিতীয় আসফ ঝা। এটা কে? ইনি কে? ইনি হচ্ছেন হায়দ্রাবাদের নিজাম, যিনি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। তোমাদের বইতে প্রশ্ন আসতে পারে কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন, সেটা হচ্ছে, তোমরা খালি নিজাম লিখবে, তোমরা দ্বিতীয় আসফ ঝার যদি নামটা মনে থাকে লিখতে পারো, যদি মনে না থাকে লেখার দরকার নেই, নিজাম লিখলেও ঠিক হবে। দ্বিতীয় শব্দটা কিন্তু লিখতে হবে, কারণ আসফ ঝাও তো একটা উপাধি, তো দ্বিতীয় ইনি আর কি। এই নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে গ্রহণ করলেন। তার মানে কি বুঝলে, হায়দ্রাবাদ রাজ্যটার পরোক্ষ নবাব কে হয়ে গেল? কোম্পানি, তাই তো? নিজামের এই ইয়েগুলো বাদ দিও, এই হায়দ্রাবাদ রাজ্যটা বাদ দিও, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা, এরা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। কেন? কারণ মানব না আমি ইংরেজদের সাথে যুদ্ধ করব, এই দৃঢ়তা বা এই শক্তি এই রাজাদের ছিল না বলেই এরা মানতে বাধ্য হলো, তাই তো?
তার মানে এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে লর্ড ওয়েলেসলি হায়দ্রাবাদকে, তাঞ্জোরকে, কর্ণাটককে এবং অযোধ্যার, পুরো অযোধ্যা নয় কিন্তু, হ্যাঁ, এটা অযোধ্যার একটা অংশকে নিজের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে তুললেন। বোঝা গেল এই অংশটা? এইবার আরেকটা, এই রাজ্যগুলো তো দখল হলো, এইবার আরেকটা জায়গা দেখি, দাঁড়াও, এই জায়গাটা মুছে দিলাম। কোন কোন অঞ্চল পেলেন এইগুলো, আর পাশে লিখে দিলাম হায়দ্রাবাদ, কারণ নিজাম হচ্ছেন হায়দ্রাবাদের শাসক। এইগুলো সব দখল হয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি হিসাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছি, 1802 সাল বেসিনের সন্ধি, বেসিন হচ্ছে জায়গাটার নাম, বেসিনের সন্ধি পেশোয়া দ্বিতীয় বাজিরাও পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতি চুক্তি স্বাক্ষর করেন। তোমাদের প্রশ্ন আসতে পারে বেসিনের সন্ধি কবে হয়েছিল? 1802। কাদের মধ্যে হয়েছিল? পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে ইংরেজদের। পেশোয়া কে এবার? পেশোয়া হচ্ছে মারাঠা, আমরা শিবাজির কথা জেনেছি 7-এ, শিবাজি মারা যাওয়ার পর যারা রাজা হলেন, পেশোয়া হচ্ছেন মারাঠাদের প্রধানমন্ত্রী, কিন্তু পেশোয়া ছিলেন মারাঠা সাম্রাজ্যের সবথেকে বেশি ক্ষমতাশালী শক্তিশালী ব্যক্তি। সেই জন্য মারাঠা নেতারা কেউ রাজা হওয়ার বদলে পেশোয়া হতে চাইতো, মানে রাজা হওয়ার খুব ঝামেলা ঝক্কিত, সব যুদ্ধে টুদ্ধে যেতে হবে, সামনে থাকতে হবে, আর পেশোয়া কি পুরো ক্ষমতাটা হাতে রাখতেন। তো এই যে পেশোয়া, এই পেশোয়া দ্বিতীয় বাজিরাও, তিনি 1802 সালে অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হন। তার মানে কি, হায়দ্রাবাদ, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা হলো, এর সাথে যুক্ত হলো কে? মারাঠা, কারণ পেশোয়া হচ্ছেন মারাঠাদের প্রধান, তার মানে এর সাথে যুক্ত হলো হচ্ছে মারাঠা রাজ্য। মারাঠা রাজ্য পাওয়া গেল? বেশ, এইবার এখানে একটা কথা বলি, দক্ষিণ ভারতের দুটো শক্তিশালী রাজ্য ছিল, একটা মারাঠা আর একটা হচ্ছে মহীশূর। মহীশূরের নবাব ছিলেন কে? টিপু সুলতান। এই টিপু সুলতানকে এই লর্ড ওয়েলেসলি তিনি যুদ্ধে হারিয়েছিলেন 1799 সাল। যদিও অধীনতামূলক মিত্রতা নীতিটা লর্ড ওয়েলেসলির, কিন্তু 1799 সাল তখন আমাদের লর্ড কর্নওয়ালিস চলে এসছেন গভর্নর হয়ে, ঠিক আছে? এবং তিনি টিপু সুলতানকে 1799 সালে টিপু যুদ্ধে পরাজিত হন। এইবার এখানে একটা বলে দিই, টিপু সুলতান কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি মানতে চাননি বলেই টিপুর সাথে যুদ্ধটা বাঁধে, এবং টিপু সুলতান সেই যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন, মারা যান টিপু সুলতান। তার মানে কি হলো, টিপু সুলতান মারা যাওয়ার পরে এই মহীশূর রাজ্যটাও ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়। তার মানে হায়দ্রাবাদ, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা, মারাঠা এতগুলো অধীনতামূলক মিত্রতা নীতি দিয়ে এলো, আর মহীশূর রাজ্যটা এলো কি দিয়ে? যুদ্ধ দিয়ে। মহীশূর রাজ্যটা এলো যুদ্ধ দিয়ে। মহীশূরের যে রাজা, তিনি কিন্তু টিপু সুলতান, তিনি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি মানতে চাননি বলে লর্ড কর্নওয়ালিস একটা বিশাল, মানে ওয়েলেসলি তখন চলে গেছেন আর কি, একটা বিরাট সেনাদল পাঠান টিপুর বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং শ্রীরঙ্গপত্তম ছিল টিপুর রাজধানী, সেইখানে কামানের গোলার আঘাতে টিপু সুলতান মারা যান এবং ইংরেজরা মহীশূর রাজ্যটাকে দখল করে। তার মানে এতগুলো রাজ্য ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়ে গেল। বোঝা গেল এই জায়গাটা? আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এইবার এইখানে আমরা চলে আসছি আর একটা নীতিতে, সেটা হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। সত্ত্ব বিলোপ নীতি।
সত্ত্ব মানে কি? অধিকার। বিলোপ মানে কি? নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তার মানে আমার অধিকারটা নিশ্চিহ্ন হয়ে গেল। কিসের অধিকার? দত্তক পুত্র নেবার অধিকার। ব্যাপারটা বলি, লর্ড ডালহৌসি হচ্ছেন এই সত্ত্ববিলোপ নীতির প্রবর্তক। লর্ড ডালহৌসি এই সত্ত্ববিলোপ নীতি প্রবর্তক হচ্ছেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, ইনি আরেকটা নতুন বুদ্ধি করলেন। কি বললেন? যে দেশীয় রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষে, কিছু কিছু তো আমরা দেখলাম ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে মানে ব্রিটিশরা সরাসরি নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেছে, তা বাদ দিয়েও তো অনেক দেশীয় রাজ্য রয়েছে তখন ভারতবর্ষে। এই রাজাগুলোর কাছে লর্ড ডালহৌসি বললেন, যদি কোনো রাজার নিজস্ব পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এটা কেমন কথা বলো? কোনো রাজার পুত্র সন্তান নাই হতে পারে, এমন হতে পারে যে সেই রাজার কন্যা রয়েছে, বা এমন হতে পারে যে সেই রাজা নিঃসন্তান, কিন্তু তাহলে সেই রাজা তো ঠিক করবেন যে তার উত্তরাধিকারী কে হবেন, কিন্তু সেটা হওয়া যাবে না। রাজার পুত্র সন্তান নেই, তার মানে সেই রাজ্যটা দেখাশোনার দায়িত্ব ব্রিটিশ কোম্পানির। আচ্ছা, এটা কি দায়িত্ব? এটা তার মানেটা কি? সরাসরি ব্রিটিশ কোম্পানি রাজ্যটাকে নিয়ে নেবে। এইটা হচ্ছে সত্ত্ববিলোপ নীতি। কি বললাম? যে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান, অপুত্রক মানে তার যদি পুত্র সন্তান না হয়, তাহলে সেই দেশীয় রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। হবে বলতে এই সত্ত্ববিলোপ নীতিতে কোনো সইটই করতে হবে না, এটা একটা ঘোষণা। লর্ড অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সই করতে হচ্ছিল, কারণ কোম্পানি কিছু কথা দিচ্ছে আমি তোমাকে রক্ষা করব, দেশীয় রাজা কিছু কথা দিচ্ছে আমি তোমার সেনাবাহিনীকে দেখাশোনা করব। সত্ত্ববিলোপ নীতির ক্ষেত্রে সেরকম কথাবার্তা কিছু নেই। ডালহৌসি বললেন, আমি এটা ঘোষণা করলাম, যদি কোনো দেশীয় রাজা, আমার সাথে বলো তোমরা একটু, যদি কোনো দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা যান, অপুত্রক মানে কি? পুত্র সন্তান যদি না থাকে, তাহলে সেই রাজা কোনো দত্তক পুত্র নিতে পারবেন না। ধরা গেল আমি একজন রাজা, আমার কোনো পুত্র সন্তান নেই, কিন্তু আমার একটা বিরাট রাজ্য, আমি ভাবলাম যে আমি মারা যাওয়ার পরে কাকে এত বড় রাজ্যের দায়িত্ব দিয়ে যাই, তখন আমি একটি ছেলেকে দত্তক নিলাম, তাকে আমি বড় করলাম এবং আমার অধিকার, আমার ক্ষমতা, আমার রাজ্য আমি তার হাতে তুলে দিলাম। আমার রাজ্যের অধিকার আমি কাকে দেব সেটা তো রাজা ঠিক করবেন, বা রাজার পরে কে ঠিক করতে পারেন? রাজ্যবাসী, যে আমরা একে রাজা চাই। কিন্তু না, রাজার কথাও চলবে না, রাজ্যবাসীর কথাও চলবে না। রাজার যদি ছেলে না থাকে, নিজের ছেলে যদি না থাকে, তাহলে সেই রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। মানে সত্ত্ববিলোপ মানে হচ্ছে রাজাদের দত্তক নেবার, দত্তক মানে বুঝতে পারছো, নিজের সন্তান যদি না থাকে তাহলে আমি দত্তক নিতে পারি, তাহলে দত্তক নেবার অধিকার কি করে? এই সত্ত্ব কথাটার মানে হচ্ছে এই যে দত্তক নেবার অধিকার, সত্ত্ব কথাটা হচ্ছে দত্তক নেবার অধিকার। তাহলে দত্তক নেবার অধিকারটা কি হয়? বিলোপ হয়। বিলোপ, রাজারা এতদিন অবধি দত্তক নিতে পারতেন, ডালহৌসি এসে বললেন ওইসব চলবে না, রাজার যদি নিজের ছেলে না থাকে রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। বুঝলে? এবং এই সাম্রাজ্যভুক্ত মানে এই নীতিটা করে যে অনেক রাজা আছেন তো এরকম, যাদের নিজেদের পুত্র সন্তান নাই হতে পারে, এই করে এই লর্ড ডালহৌসি দেখো কত রাজ্য, এইখান থেকে লিখছি, ধরো সাতারা, ঝাঁসি, উদয়পুর, নাগপুর, এই রাজ্যগুলোকে, এই রাজ্যের রাজাদের সন্তান, পুত্র সন্তান ছিল না বলে এই রাজ্যগুলোকে নিজের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত, নিজের নয় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন লর্ড ডালহৌসি। বুঝতে পারলে কথাটা? এই যে এইটা সাতারা, ঝাঁসি, উদয়পুর, নাগপুর, এই সমস্ত রাজ্যগুলো সত্ত্ববিলোপ নীতির আওতায় পড়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। হলো তো ব্যাপারটা? এইখানে আমাদের পড়াটা আজকে শেষ। আমরা আলোচনা করলাম তাহলে অধীনতামূলক মিত্রতা নীতিটা কি,
কে প্রবর্তন করেছিলেন, আর সত্যবিলোপ নীতিটা কি, কে প্রবর্তন করেছিলেন। এবার এখানে একটা জায়গা তোমাদেরকে একটু ধরিয়ে দিয়ে আমি যাচ্ছি। এই যে নীতি দুটো দেখলে, যদি তুমি একজন দেশীয় রাজা হও তাহলে তুমি কি স্বেচ্ছায় এই দুটো নীতি মানবে? যদি না মানতে চাও, আর যদি জোর করে তোমাকে মানতে হয়, তাহলে তুমি পরে মনে মনে কি সুযোগ খুঁজবে, কেমন করে ব্রিটিশদেরকে হারানো যায়, তাই তো? তার মানে একটা জায়গা আমরা বুঝলাম যে এই অধীনতামূলক মিত্রতা নীতি বা সত্যবিলোপ নীতি দিয়ে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্যকে যত বাড়াতে শুরু করলো, তত কিন্তু দেশীয় রাজাদের মনে ব্রিটিশদের সম্পর্কে ক্ষোভ, রাগ বাড়তে শুরু করলো, যেটা আমরা পরে দেখব মহাবিদ্রোহের জায়গাটাতে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকুই। পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আসবো। সকলে ভালো থাকো, ধন্যবাদ।